মূর্তিটি ঘুরে তাকাতেই আকাশের আলো পড়ল তার মুখে। চোখ বড় হয়ে গেল শবনমের। দৌড়ে ঘর থেকে বেরিয়ে চাতাল পেরিয়ে মন্দিরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। আপনি ঘুমননি? শরীর খারাপ হলে সহ্য করতে পারি, মন খারাপ পারি না, মিন্টু বাউল বলল। ধীরে ধীরে পাশে বসে শবনম জিজ্ঞাসা করল, খুব কষ্ট হচ্ছে কি গলায়? তুমি ঢাকায় গিয়ে কবিতা লেখার কথা কি ভুলে গেলে? কি করব, কবিতা মনে না এলে কি করে লিখব? বিশ্বাস করি না, আসলে তুমি মন দাওনি। কিছুক্ষণ চুপচাপ বসে রইল ওরা। শবনম বলল, আমার অনুরোধ আপনাকে শুনতেই হবে। কাল সকালে শহরে যাবেন আমার সঙ্গে। কেন? প্রেসক্রিপশন অনুযায়ী পরীক্ষাগুলো করাতে হবে। কোনো লাভ হবে না, হাসলেন মিন্টু বাউল। আপনি যেন সব জেনে বসে আছেন। অভিমান ঝরল শবনমের গলায়। মা গো, চোখের সামনে ধীরে ধীরে আলো মুছে যেতে দেখছি। এই অনুভব চোখ বন্ধ করলেও হচ্ছে। কই, আগে তো কখনো হয়নি। শিরশির করে উঠল শরীর, সর্বাঙ্গে কাঁটা ফুটল শবনমের। সে থরথরে গলায় বলল, আজ আমি একটা কবিতা শুরু করেছি। সে কি? কি ভেবেছ শুনি? উত্তেজিত হয়ে উঠলেন মিন্টু বাউল। মা গো, আমার আলোর বেলা যায়, বলেই থেমে গেল শবনম। হঠাৎ কান্না এলো বুক থেকে গলায়। কান্নাটা গিলতে চেষ্টা করল সে। বাহ, এ তো আমার কথা। তারপর? মা গো, আমার আলোর বেলা যায়, অন্ধকারের নাক কিশোরের ফুল। মা গো, আমার আধার বেলা এলে, অন্ধকারে কোথায় পাবো কুল? মিন্টু বাউলের দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। ডান হাত বাড়িয়ে শবনমের মাথায় স্পর্শ করে বললেন, এই লাইনগুলো কি করে লিখলে মা? এ তো আমার প্রশ্ন। না, খুব অন্যায় করেছি আমি, অনার্থক তোমাকে বকেছি তখন। কিন্তু দেখো, যখন তুমি মন কাড়ার মাটিতে পা রাখলে, এখানকার জল বাতাসের সংস্পর্শে এলে, তখনই তোমার মনে কবিতা এলো। ঠিক কি না? মাথা নাড়ল শবনম। আমার হারমোনিয়ামটা এনে দেবে এখানে? হারমোনিয়াম? অবাক হলো শবনম। সুর করব, সময় বড় কম। এই লাইনগুলো শুনতে শুনতে মনে সুর গুনগুন করছে। হারমোনিয়ামে সেটা ধরে রাখি, গাইতে তো পারবো না। শবনম উঠে ভেতরে গেল। সে অবাক হয়ে দেখল স্বপ্না দরজায় দাঁড়িয়ে আছেন। মুখোমুখি হতেই স্বপ্না জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? উনি সুর করবেন। সে কি, এখন? হ্যাঁ, বোধহয় আপত্তি না করাই ঠিক হবে। আপত্তি? আমি তো ভাবতেই পারিনি উনি আবার সুর করবেন। ওকে ওর ইচ্ছে মতো কাজ করতে দিলে কাল আমাদের ইচ্ছে মতো কাজ করতে রাজি করাতে পারবো। আপনি আসুন না। না, সুর হয়ে যাক, তারপরে যাব। স্বপ্না হারমোনিয়াম দেখিয়ে দিল। হারমোনিয়ামের রিড টিপলেন মিন্টু বাউল। তার চোখ বন্ধ। সুরের পাখি যেন ডানা মেলল আকাশে। কিছুক্ষণ বাজিয়ে বললেন, লাইনটা বলো। মা গো, আমার আলোর বেলা যায়। কয়েক সেকেন্ড পরে হারমোনিয়ামে সুর বাজল, কিন্তু নিজেরই পছন্দ হলো না তার। আবার নতুন সুর। তৃতীয়বারে সেই সুরে গলা মেলাতে গিয়ে কিছুক্ষণ কাশলেন তিনি। মাথা নাড়লেন, চাপা গলায় বললেন, যে সুর বাজাচ্ছি সেই সুরে গাও তো। আমি? হ্যাঁ, প্রত্যেক মানুষের মনে গান থাকে, তোমারও আছে, গাও। গলা কাঁপল, তবু শবনম নিচু গলায় গাইবার চেষ্টা করল। মাথা নেড়ে উৎসাহ দিচ্ছিলেন মিন্টু বাউল। অন্ধকারের নাক কেশরের ফুল সুর হলো, মা গো, আমার আধার বেলা এলে, অন্ধকারে পাবো কোথায় কুল। লাইনটাই যে আত্মে ফুটে উঠল, তার কিছুতেই গলায় তুলতে পারছিল না শবনম। মিন্টু বাউল হারমোনিয়াম থামিয়ে জিজ্ঞাসা করলেন, শক্ত হচ্ছে,
ঠিক বুকের ভেতর ঢুকছে না। না 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 না, আসলে আমি গায়িকা নই বলে গাইতে পারছি না। আবার নতুন সুর করলেন মিন্টু বাউল। আজ রাতটা যেন তাকে সুরের নেশায় পেয়েছে। হারমোনিয়ামে 4টি লাইনকে সুরে ফেললে বললেন, পরের লাইনগুলো বলো, এখনই বলো। ও মা, এখনই কি করে বলবো? ভাবো, ভাবতেই এসে যাবে। অসুখ লতায় পরিজাত যদি ফোটে, তোমাকে দেব না সেই ফুলের অর্ঘ্য। এই পৃথিবীর মায়া স্নেহ ভালোবাসা, যা দিয়েছ তুমি তাই হয়েছে স্বর্গ। বলেই মাথা নাড়ল সে। ঠিক হলো না, কবিতা হলো না। আশুকলতা বা সুন্দর শব্দটি। চাচা, আপনি এবার বিছানায় যান, কাল ভোরে উঠতে হবে। কেন? ও, তুমি আবার কবিতা লিখেছ, তাই তোমার আদেশ মান্য করব। বেশ, চলো শুয়ে পড়া যাক। মিন্টু বাউল উঠে দাঁড়ালেন। সাত সকালে মিন্টু বাউলকে নিয়ে বের হলো শবনম। বেরোবার আগে মুখ বুজেছিলেন তিনি। শুধু মন্দিরে প্রণাম সেরে শবনমের কাছে এসে নিচু গলায় বললেন, কি করতে এসেছিলে আর কি করতে হচ্ছে? দুদিনের জন্য এসেও বিশ্রাম পেলে না। শবনম জবাব দেয়নি। স্বপ্না মুখে আঁচল চেপে দাঁড়িয়েছিলেন। তার পাশে বাড়ির সবাই। শেষ সময় তনিমাকেও দেখা গেল ছুটে আসতে। হেসে ফেললেন মিন্টু বাউল। অবস্থা দেখো, মনে হচ্ছে অগাস্ত যাত্রায় যাচ্ছি, আর ফিরব না। মন কাড়ার বয়স্ক মানুষগুলো বোধহয় আলো ফোটার জন্য মুখিয়ে থাকেন। যেই পূর্ব আকাশ ফর্সা হলো, অমনি বেরিয়ে পড়েন রাস্তায়। তাই বাস স্ট্যান্ডে আসার পথে বারে বারে দাঁড়াতে হচ্ছিল। আরে মিন্টু যে, কোথায় যাওয়া হচ্ছে? এই একটু কাজ পড়ে গেছে। মিন্টু বাউল খসখসে গলায় জবাব দেন। গলায় কি হয়েছে? কিছু না, ঠান্ডা লেগেছে। তৃতীয়বারের পর শবনম বলল, এবার কেউ জিজ্ঞাসা করলে আপনি জবাব দেবেন না। বেশ, তবে ওদের তো আর কোনো দোষ নেই, অপমান করো না। বাস স্ট্যান্ডে এসে শুনতে পেল কন্ডাক্টর চেঁচাচ্ছে, ঢাকা সুপারফাস্ট। এই সময় সোনা ভাই আর চরণকে দেখা গেল। শবনম হেসে বলল, আপনিও এসে গেছেন। বাউল যাবেন আর আমি বিছানায় এসে পড়ে থাকবো, চলুন বাসে উঠি। শেষ কথাগুলো মিন্টু বাউলকে শোনালেন সোনা ভাই। চলুন মানে আপনি যাবেন নাকি? অবশ্যই, না হলে এই সকালে বিছানা ছাড়লাম কেন? শোনো মা, এদের সঙ্গে কথা বলে বুঝলাম আমরা সকাল 8টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব। কাল রাতে আমি করিম ডাক্তারের কাছে গিয়ে কোথায় এক্স-রে করা হবে, কোথায় রক্ত দিতে হবে তার ঠিকানা নিয়ে এসেছি। তা ধরো বেলা 11টার মধ্যে সব কাজ হয়ে গেলে তোমরা মনকাড়ায় চলে এসো। দুপুর দুপুর ফিরে আসতে পারবে। সোনা ভাই বললেন, আপনি? আরে রিপোর্টগুলো নেওয়ার জন্য একজনকে তো থাকতে হবে। কথাটা ঠিক বলে মনে হলো শবনমের, কিন্তু মিন্টু ভাই বললেন, শবনম, তুমি কাল একবারও ঢাকায় যাওয়ার কথা বলনি। শহর বলতে আমি ফরিদপুর ভেবেছিলাম। আপনি যদি ঢাকায় না যেতে চান তাহলে ফরিদপুরেই যাব, কিন্তু আপনি যে ঢাকায় যাচ্ছেন তা আর কেউ তো জানতে পারছে না। কাজ হয়ে গেলেই চলে আসবো আমরা। এ কথা তো ঠিক, ফরিদপুরের চেয়ে ঢাকায় উন্নত মানের পরীক্ষা হবে, এটা তো আশা করা যায়, তাই না? শবনম বলল, যা বলছো ভেবে বলছো। পরীক্ষার পদ্ধতি তো এক, মান আলাদা হবে কেন? যাগে, আমি তো হাল ছেড়েই দিয়েছি। চলো, যেখানে নিয়ে যাবে যাচ্ছি। সোনা ভাই চরণ মণ্ডলকে বিদায় করলেন। বললেন, বাসায় গিয়ে বলো আমি দুপুরে খাবো না, আর যত কাজই থাক আমরা না ফেরা পর্যন্ত তুমি কোথাও যাবে না। বাস ছাড়ার আগে চরণের চলে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সোনা ভাই তাকে তাড়া দিয়ে ফেরত পাঠালেন। তারপর বললেন, আমরা কোথায় যাচ্ছি তা আর কেউ জানবে না। মিন্টু ভাই টিকিটের দাম দিলেন।
বাস ছাড়ল ঠিক 6:15টায়। মিরপুরের প্যাথোলজি খুলে যায় সকাল সকাল। করিম ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে সেখানে মিন্টু ভাই রক্ত দিলেন পরীক্ষার জন্য। তখন সকাল 10টা। শহরের ব্যস্ততা, কাজ কম, কারণ দিনটি ছুটির। একটা মিষ্টির দোকান দেখে সোনাভাই বললেন, চলুন, খুব খিদে পেয়ে গেছে। ভেতরে ঢুকে নিমকি সিঙ্গাড়ার অর্ডার দিলেন তিনি। মিন্টু ভাই হাসলেন, আমি তো ওসব গিলতে পারবো না। মিষ্টি হয়তো খেতে পারবো, কিন্তু শবনম, দেখো তো দুধ পাওয়া যায় কিনা। শবনম জিজ্ঞাসা করে জানল দুধ পাওয়া যাবে না, কিন্তু রসগোল্লার পায়েস পাওয়া যেতে পারে। তাই নেওয়া হলো মিন্টু ভাইয়ের জন্যে। সিঙ্গারা খেতে খেতে শবনম দেখল চামচে করে রসগোল্লার টুকরো মুখে দিয়ে বেশ কষ্টের সঙ্গে গিলছেন মিন্টু ভাই। সোনা ভাই তা দেখে বললেন, 2 মিনিট দাঁড়ান, বলে খাওয়া ছেড়ে বেরিয়ে গেলেন। মিন্টু ভাই পকেট থেকে 10 টাকা বের করে শবনমকে দিয়ে বললেন, এসবের দাম এখান থেকে দিয়ে দেবে। শবনম আপত্তি জানালো না। সোনা ভাই ফিরে এলেন একটা ঠোঙ্গা নিয়ে। রসগোল্লার পায়েসের বাটি থেকে রসগোল্লা তুলে নিয়ে ঠোঙ্গা থেকে পাউডারের মতো বস্তু ঢেলে দিলেন বাটিতে। শবনম জিজ্ঞাসা করল, কি এগুলো? সাতু, একটু রসে ভিজে গেলে খেতে অসুবিধে হবে না, পেটও ভরবে। মিন্টু ভাই হাসলেন, বেঁচে থাকলে কত নতুন অভিজ্ঞতা হয়। এক্স-রে করাতে সময় লাগলো, ভিড় ছিল। তারপর যখন ডাক এলো তখন শবনম মিন্টু ভাইয়ের সঙ্গে গেল। লোকটি প্রেসক্রিপশন দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? গলায় ব্যথা? সামান্য। জামা খুলুন, খুলে ওখানে দাঁড়ান। ছবি তোলার পরে বলল, একটু অপেক্ষা করুন, প্লেট দেখে নিয়ে যেতে হবে। মিন্টু ভাই জামা পরতে পরতে বললেন, এবার খুশি তো? যা চেয়েছিলে তা হলো। আপনার ভালো জন্যেই হলো। একটু বাদে লোকটি এসে বলল, ঠিক আছে, যেতে পারেন। সন্ধেবেলা এসে রিপোর্ট নিয়ে যাবেন। নেক্সট। টাকা আগেই জমা দেওয়া হয়েছিল। ওরা যখন বেরিয়ে যাচ্ছে তখন একজন বেয়ারা গোছের লোক এসে শবনমকে বলল, আপনাকে ভেতরে ডাকছে। শবনম ওদের দাঁড়াতে বলে প্যাসেজ দিয়ে ভেতরে যেতেই সেই লোকটি সামনে এসে দাঁড়ালো। কে হন উনি? চাচা। গ্রাম থেকে এসেছেন? প্রেসক্রিপশনে দেখলাম। হ্যাঁ। ঢাকায় ভালো সার্জন জানা আছে যিনি অপারেশন করবেন? অপারেশন কেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওটা করানো দরকার। এসব কথা আমার বলা উচিত নয়। রিপোর্টে সব পাবেন, কিন্তু সময় নষ্ট না করে এখনই ভালো সার্জন ডাক্তারের সন্ধান করুন। টিউমারটা বেশ বড় হয়ে গেছে। লোকটি ভেতরে চলে গেল। বাইরে বেরিয়ে এসে শবনম দেখল ওরা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন। ওকে দেখে সোনা ভাই জিজ্ঞাসা করলেন, কি বলল? মিথ্যা কথা বলতে বাধ্য হলো শবনম। রিপোর্টটা বিকেলেই পাওয়া যাবে। বা, তাহলে আমি শেষ বাস ধরতে পারবো? না। শবনম মাথা নাড়ল। রসিদগুলো আমাকে দিন। কেন? সোনা ভাই জিজ্ঞাসা করলেন। আপনি চাচাকে নিয়ে ফিরে যান। এখন গেলে বাসায় দুপুরের ভাত খেতে পারবেন। আমি সব রিপোর্ট নিয়ে ফিরব। সে কি, তুমি মেয়ে মানুষ হয়ে অত রাত্রে বাসে ফিরবে? এই কি কথা বললেন চাচা? ঠিক, ঠিক বলেছে শবনম, মিন্টু ভাই বললেন। শবনম হাসল। রিপোর্ট তো পাওয়াই যাবে, কিন্তু চিকিৎসা করবে কে? করিম ডাক্তারের পক্ষে তো ওই চিকিৎসা করা সম্ভব হবে না। আমি আমার অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে ডাক্তার ঠিক করে রিপোর্ট নিয়ে যাব। এরকম কথা তো ছিল না শবনম, মিন্টু ভাই বললেন। কি কথা ছিল না? আমাকে শুধু পরীক্ষার জন্য তুমি আসতে বলেছিলে, চিকিৎসার জন্যে নয়। আশ্চর্য,
আপনি হয় ছেলে মানুষ, নয় শাইলকের কথা জানেন? শাইলক শেক্সপিয়ারের একটি চরিত্র। তাকে বলা হয়েছিল মাংস কাটতে পারো, কিন্তু এক ফোঁটাও রক্ত যেন বের না হয়। রিপোর্টে বলা হবে এই অসুখ হয়েছে, ডাক্তার বলবেন ওই অসুখ চিকিৎসা করালে অসুখটা সেরে যাবে। কিন্তু আপনি আমাদের হাতে রিপোর্ট ধরিয়ে দিয়ে চিকিৎসা করাবেন না, তা কি হয়? বেশ রাগের সঙ্গে কথাগুলো বলল শবনম। বেশ, তাহলে আমি এখন মনকাড়ায় ফিরব না, অপেক্ষা করব রিপোর্টের জন্য। যদি সেখানে লেখা থাকে যা চিকিৎসা হবে তার জন্য ঢাকায় আসার দরকার নেই, তাহলে তো তোমার কিছু বলার থাকবে না। না, কিন্তু অতটা সময় আপনারা কোথায় থাকবেন? শবনম চিন্তায় পড়ল। সোনা ভাই বললেন, তুমি যেখানে থাকো সেখানে সময়টা কাটানো যাবে না। ফাপড়ে পড়ল শবনম। সে যে এতদিন শ্রমিকের বাসায় থেকে অফিস করেছে, তার জন্য যে জায়গা থেকে কাগজ দেওয়া হয়েছে সেখানে এখনো ওঠেনি। তাই এদের কি করে বোঝাবে? সে বলল, জায়গাটা এখান থেকে অনেক দূরে। মিন্টু ভাই বললেন, না না, অত দূরে গিয়ে লাভ নেই, এখানে কোনো হোটেল আছে কিনা খোঁজ নিয়ে দেখুন। কাছাকাছি যে হোটেল পাওয়া গেল তার নাম ক্ষণিকের অতিথি। সাদামাটা ঘর, কিন্তু বেশ পরিচ্ছন্ন। সোনা ভাই সেই ঘরে প্রথম ঢুকলেন। হোটেলটির নামটা ভালো। মিন্টু বাউলের কথা মাঝে মধ্যেই অস্পষ্ট হচ্ছে। বললেন, হোটেল কেন, এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণিকের অতিথি। যাকগে, খুব ক্লান্ত লাগছে, একটু শুয়ে থাকি। শবনম তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করে দিল। পাশ ফিরে শুয়েই মিন্টু ভাই বললেন, তুমি কথা রাখলে না শবনম। আপনি চুপ করে থাকুন, কথা বলবেন না। শবনম ধমকালো। আর মাত্র কটা দিন, কিন্তু আমার কেবলই মনে হচ্ছে মন কাড়াই হয়তো ফিরে যেতে পারবো না, শান্তিকে দেখতে পাবো না। শ্বাস ফেলে চোখ বন্ধ করলেন মিন্টু ভাই। শবনম ইশারায় সোনা ভাইকে ঘরের বাইরে ডেকে নিয়ে এলো। দুপুরে চা খেতে ইচ্ছে হবে, খেয়ে নেবেন। বেল বাজালে বেয়ারা এসে অর্ডার নিয়ে যাবে। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? খোলা দরজাতে মিন্টু ভাইকে একবার দেখে নিয়ে শবনম বলল, একজন ভালো সার্জনের খোঁজ করা দরকার। সার্জন মানে যারা অপারেশন করে? হ্যাঁ, আপনি ওকে কথাটা একদম বলবেন না। কিন্তু রিপোর্ট তো বিকেলে পাওয়া যাবে। ঠিক, ওরা বলল ওর গলার নিচে টিউমার খুব বড় হয়ে গেছে, এক্ষুনি অপারেশনটা করানো দরকার। রিপোর্টে সেই কথাই থাকবে। সর্বনাশ, সোনা ভাই বিড়বিড় করলেন, টিউমার বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন? ওরা এক্সরেতে দেখে বলেছেন, আমি বিকেলের মধ্যে ফিরে আসব। অসাড়ে মাথা নাড়লেন সোনা ভাই। তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। সিএনজি নিয়ে সোজা শ্রমিক যে নার্সিংহোমে ছিল সেখানে চলে এলো শবনম। ভিজিটার্সদের ভেতরে যাওয়ার সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে। রিসিপশনিস্ট তাকে দেখে হাসল। বেশিক্ষণ থাকবেন না, আর ওই ভদ্রলোককে সঙ্গে নিয়ে বেরোবেন, কোনো নিষেধই শুনছেন না। কার কথা বলছেন? ওই যে কবি, কবিতা লেখেন। পর্দা সরিয়ে কেবিনে ঢুকতেই শাহিনকে দেখতে পেল শবনম। চেয়ারে বসে ঘুমোচ্ছে। শ্রমিক ভাই বিছানায় শুয়ে পত্রিকা পড়ছেন। তাকে দেখে তিনি হাসলেন। অসময়ে এলে ওই চেয়ারটা টেনে নিয়ে বসো। শাহিনের দিকে তাকিয়ে শবনম বলল, এ কি? ঘুমাতে দাও, কাল সারা রাত কবিতা উৎসব করেছে, এখন ঘুম তো আসবেই। বলো খবর কি? শ্রমিক জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? একদম ভালো, আজ বিকেলে ছেড়ে দেবে। শ্রমিক বলল, তোমার বাসস্থান ঠিক হয়ে গেছে জানি, তবু 2-4 দিন থেকে যাও। মাথা নাড়ল শবনম, তারপর বলল, আমি খুব সমস্যায় আছি। বলো। মন কাড়ার মিন্টু বাউলকে মনে আছে আপনার? নিশ্চয়ই, চমৎকার মানুষ, তোমার লেখা কবিতায় সুর দিয়ে গান বাঁধেন।
উনি খুব অসুস্থ। তাই? কি হয়েছে? বেশ কিছুদিন ধরে গলার স্বর ভেঙে গিয়েছিল, গান গাইতে পারছিলেন না। আমি জোর করে ওকে নিয়ে এসেছি ঢাকায়। সকালে এক্স-রে করা হয়েছে, আজ বিকেলে রিপোর্ট পাওয়া যাবে। কিন্তু যিনি এক্স-রে করেছেন তিনি বলেছেন অবিলম্বে অপারেশন করানো দরকার। টিউমার নাকি বেশ বড় হয়ে গেছে। সর্বনাশ! পট্টিকা সরিয়ে রাখলেন শ্রমিক। একটু ভাবলেন, তারপর জিজ্ঞাসা করলেন, এখন উনি কোথায় আছেন? এক্স-রে ক্লিনিকের কাছাকাছি হোটেলে রেস্ট নিচ্ছেন। ও, ওকে হোটেলে তুললে কেন? সোজা বাসায় নিয়ে যেতে পারলে না? উনি হয়তো রাজি হতেন না। ও। শাহিনের ঘুম ভেঙে গিয়েছিল। সে কথাবার্তা বোঝার চেষ্টা করছিল। শ্রমিক তাকে বলল, রিসিপশনে গিয়ে খবর নাও, এখানে যেসব সার্জন আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো কে? কার টিউমার হয়েছে? শাহিন উঠে দাঁড়ালো। আমার এক আত্মীয়ের, শবনম বলল। শাহিন বেরিয়ে গেলে শ্রমিক বললেন, তুমি একদম চিন্তা করো না, ওর অপারেশন যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু উনি অপারেশন করাতে রাজি হচ্ছেন না। রাজি করাতেই হবে, গলার নিচে টিউমার, আর সেটা বড় হয়েছে বলেই ভোকাল কর্ড ক্লোজড হয়েছে। প্রার্থনা করো ওই টিউমার যেন ম্যালিগ্যান্ট না হয়। ম্যালিগ্যান্ট? ক্যান্সার। দু হাতে মুখ ঢেকে ফেলল শবনম। তার শরীর অস্থির হলো। শ্রমিক ধমক দিলেন, আচ্ছা মেয়ে তো, বায়োপসি না করে বোঝাই যাবে না ওটা ম্যালিগ্যান্ট কিনা, আর তুমি কাঁদতে আরম্ভ করে দিলে। তুমি যদি শান্ত না থাকো তাহলে ওকে সামলাবে কে? চোখ মোছো। চোখ মুছল শবনম। উনি না থাকলে আমার সব শেষ হয়ে যাবে। উনি যখন আছেন তখন এসব ভাববে না। তুমি বরং ওকে এখানে ভর্তি করে দাও, আমি বলে দিচ্ছি। এটা তো খুব দামি জায়গা, ওর পক্ষে অনেক বেশি হয়ে যাবে। যদি কাউকে অনুরোধ করে সরকারি কোনো হাসপাতালে ভর্তি করানো যায়। পাগল হয়েছ, আমি যা বলছি তাই করো। বিরক্ত হলেন শ্রমিক। আপনি বুঝতে পারছেন না, বুঝিয়ে বলো। বাংলাদেশের একজন গ্রামের বাউলের ক্ষমতা নেই এরকম নার্সিংহোমে চিকিৎসা করানোর। তারপর অপারেশন করাতে হবে, সেটা তো একেবারেই সম্ভব নয়। শ্রমিক একটু ভাবলেন, তারপর বললেন, দেখাই যাক না, একটা উপায় নিশ্চয়ই হবে। এই সময় শাহিন কেবিনে ফিরে এলো। পেছনে মেট্রন। মেট্রন বললেন, আপনাকে অনেকবার বলা হয়েছে চলে যেতে, অথচ যাচ্ছেন না। আপনি হাসপাতালের ডিসিপ্লিন নষ্ট করছেন। ভাই, আপনি এখন চলে যান, ভিজিটিং আওয়ার্সে আসবেন। শাহিন বলল, তাজ্জব ব্যাপার, আপনি আমার কথা শুনলেনই না। বেশ, বলুন কি বলবেন। শ্রমিক ভাই আমাকে খোঁজ নিতে বলেছিলেন এখানে কোনো নামী সার্জন আছেন কিনা। আমি সেই খবর নিচ্ছিলাম, কিন্তু রিসিপশনিস্ট কথাই শুনলেন না। মেট্রন হেসে ফেললেন। কি ব্যাপার বলুন তো? প্রশ্নটা শ্রমিককে। এর এক নিকট আত্মীয়ের গলায় সম্ভবত টিউমার হয়েছে। রিপোর্ট বিকেলে পাওয়া যাবে। তবে এক্স-রে ক্লিনিক বলেছে অপারেশন করাতেই হবে। আমি ওকে বলেছিলাম খোঁজ নিতে কোনো সার্জনকে এখানে পাওয়া যাবে কি না। শ্রমিক বললেন, ডক্টর রব আছেন, খুব ভালো হাত। ওকে কখন পাওয়া যাবে? আজ একটু বাদেই একটা অপারেশন করবেন। আপনি পেশেন্টকে বিকেল 5:30 নাগাদ নিয়ে আসুন। এবার যান ভাই। শ্রমিক বললেন, শবনম, যাও ওকে ঠিক সময় নিয়ে এসো, আর রিপোর্টটা যেন সঙ্গে থাকে। শবনম ইতস্তত করছিল, কিন্তু কিন্তু ওর পক্ষে। স্বাস্থ্যমন্ত্রী আজ সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি ওর সঙ্গে কথা বলবো, চিন্তা করো না। হাসলেন শ্রমিক। বেরিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়ালো শবনম। আপনি আপনি থাক, মন কাড়ায় যে রাতটা কাটিয়েছিলাম ওই বাউলের জন্য স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। যাও।